চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি আবৃত্তি শিল্পী আবু নাসের মানিকের কাছে। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আপনার 6টি একক আবৃত্তি অ্যালবামের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। এই যে এত বড় একটি আয়োজন, 6টি একক আবৃত্তি অ্যালবাম বেরিয়েছে একসাথে, তো সেই আয়োজন সম্পর্কে জানতে চাচ্ছি। গত 28শে মে সন্ধ্যা 6:30টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আমার 6টি একক আবৃত্তির মোড়ক উন্মোচন এবং বিশেষ আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যে অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকামুল্লাহ, রূপা চক্রবর্তী, মাহিদুল ইসলাম সহ সাদাত হোসেন নিপু অতিথিরা ছিলেন এবং বাংলাদেশের প্রায় 25 জন প্রথম সারির আবৃত্তি শিল্পী সেখানে আবৃত্তি করেছেন। আমি নিজেও কবিতা পড়েছি। তো যে 6টি অ্যালবাম প্রকাশিত হয়েছে, প্রথমটি হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নানাবিধ কবিতা নিয়ে অ্যালবাম রবির আলো। দ্বিতীয়টি হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন মাত্রার কবিতা নিয়ে একক অ্যালবাম বাঁশুরি ও বিদ্রোহ। কবি জীবনানন্দ দাশের কবিতা নিয়ে একক কবিতার অ্যালবাম আদিম রাত্রির জ্যোৎস্না। তারপরে বেরিয়েছে আমাদের মাতৃভাষা, আমাদের ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ নিয়ে এটি একক অ্যালবাম আমার ভাষা আমার স্বাধীনতা শিরোনামে। তারপরে বেরিয়েছে 5 নম্বর যে অ্যালবামটি, সেটি হচ্ছে আমাদের বাংলা ভাষার প্রতিনিধিত্বকারী বিভিন্ন কবির কবিতা নিয়ে আরেকটি অ্যালবাম, সেটি শিরোনাম হচ্ছে কথা ছিল সুবিনয়। এবং সর্বশেষ যে 6 নম্বর অ্যালবামটি, সেটি হচ্ছে কবি পূর্ণেন্দু পত্রীর কথোপকথন নিয়ে অ্যালবাম, কথোপকথন শিরোনাম। আমার সাথে সহশিল্পী ছিলেন শাকিলা মতিন মৃদুলা। এই যে একসাথে এতগুলো অ্যালবাম প্রকাশিত হয়েছে, তো এর কি কোনো বিশেষত্ব আছে? প্রত্যেকটা মানুষের যে কোনো কাজ করবারই একটা পিক সময় থাকে। তো আমি আবৃত্তির সাথে গত 25 বছর যাবৎ যুক্ত আছি। তো আমার গতবারও 2014 সালের বইমেলা 2টি অ্যালবাম বেরিয়েছিল, একটি প্রেমের কবিতার অ্যালবাম এবং অন্যটি হচ্ছে দ্রোহ এবং সমাজ চেতনার কবিতা নিয়ে অ্যালবাম বেরিয়েছিল 2টি। এবং এবার আমি 6টা অ্যালবামে কাজ করলাম। আমার কাছে মনে হয়েছে যে কাজ করবার এটাই সবচাইতে উপযুক্ত সময়, কারণ আপনি যখন ধীরে ধীরে আপনার বয়স বাড়বে, আপনি যখন বয়স পেরিয়ে আস্তে আস্তে জীবনের শেষ দিকে যাবেন, স্বাভাবিকভাবে সবকিছুরই মানুষের কণ্ঠস্বরের একটা পরিবর্তন আসবে। আমার কাছে মনে হয়েছে এই সময়টাই কাজের উত্তম সময়। 6টি অ্যালবাম করবার আরেকটি বিষয় ছিল বিষয় ধরে ধরে কাজ করা। কারণ একটি বা 2টি অ্যালবাম করলে আপনি সবাইকে স্থান সংকুলন করতে পারবেন না বা সেটা সম্ভব না। বাট আমি যখন 6টি অ্যালবামে কাজ করেছি, তখন অনেক বেশি ব্যক্তি নিয়ে, অনেককে নিয়ে কাজ করা যায়, সেটা একটা মুখ্য বিষয় ছিল। এতগুলো অ্যালবামে কাজ করার অভিজ্ঞতাটাও নিশ্চয়ই অন্যরকম ছিল, তো কেমন ছিল প্রস্তুতি পর্বটা? এই 6টি অ্যালবামে কাজ করেছি বাংলাদেশের নন্দিত আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলামের নির্দেশনায়, ওনার তত্ত্বাবধানে আবৃত্তি মেলা থেকে বেরিয়েছে। এবং আমি দর্শকদের এবং আপনার জ্ঞাতার্থেও বলছি যে বাংলাদেশে এখন একমাত্র আবৃত্তির প্রযোজনা সংস্থা হচ্ছে আবৃত্তি মেলা। এবং মাহিদুল ইসলাম খুব যত্ন নিয়ে কাজগুলি করেছেন, কবিতা বাছাইয়ের ক্ষেত্রে, কবিতার নির্মাণের ক্ষেত্রে, কবিতার আমরা যেই চর্চা করেছি রেকর্ডিংয়ের আগে, যথেষ্ট সময় তিনি দিয়েছেন। এবং এই ক্ষেত্রে একটি গল্প বলতে চাই যে 1.5 মিনিটে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আমার অ্যালবামে আছে, যার ব্যাপ্তি হচ্ছে 1 মিনিট 47 সেকেন্ড। 1 মিনিট 47 সেকেন্ডের এই কবিতা রেকর্ডিং করবার জন্য তিনি 5.5 ঘন্টা সময় নিয়েছেন। অনেক সময় দিয়েছেন। হ্যাঁ, তো একটা পর্যায়ে আমারও মনে হয়েছে কেন এত সময়। আমি জিজ্ঞেস করেছিলাম, তখন মাহিদুল ইসলামের বক্তব্য ছিল যে সেটা আমার মতো করে যতক্ষণ বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি সেটা ছাড়বো না। এবং মাহিদুল ইসলামের অন্যতম একটি গুণ হচ্ছে যে তিনি অন্যের ভিতর থেকে কাজটা বের করে নিয়ে আসতে পারেন, অর্থাৎ আমার সর্বোচ্চটা কিভাবে বের করা যায় সেটা তিনি বের করবার চেষ্টা করেছেন। এবং এই অ্যালবামগুলির রেকর্ডিং, এডিটিং, মিউজিক করা সবকিছু মিলিয়ে প্রায় 1 বছরের মতো সময় লেগেছে। অনেক যত্ন নিয়ে কাজগুলি করতে হয়েছে আমাদের। কেমন সাড়া পাচ্ছেন শ্রোতাদের কাছ থেকে? সত্যি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, দর্শকদের কাছে, শ্রোতাদের কাছে। এই 6টি অ্যালবামে প্রায় 600 কপির মতো অ্যালবাম প্রথম দিনেই, অর্থাৎ আত্মপ্রকাশের দিন অনুষ্ঠান চলাকালীন সময়ে মিলনায়তনের বাইরে থেকে দর্শক শ্রোতারা সংগ্রহ করেছেন। এটা নিয়ে আমি খুবই আনন্দিত। অ্যালবামগুলো পাওয়া যাবে আবৃত্তি মেলায়, কুমিল্লায় পাওয়া যাবে এবং এখন পর্যন্ত, আর চট্টগ্রামের বাতিঘর নামে একটি বই বিক্রি প্রতিষ্ঠান আছে, সেখানে ওরা বিভিন্ন অডিও অ্যালবাম, সিডি বিক্রি করে, সেখানেও পাওয়া যাবে। সার্বিকভাবে আমাদের দেশে আবৃত্তি চর্চা বা আবৃত্তি শিল্পের অবস্থান কিরকম? দিন যত যাচ্ছে আমাদের তরুণ প্রজন্ম আবৃত্তির প্রতি যথেষ্টভাবে উৎসাহিত হচ্ছে, কারণ আবৃত্তি
আবৃত্তি যে শুধুমাত্র আবৃত্তি তা কিন্তু নয়। আপনি সুন্দর করে কথা বলার ক্ষেত্রে, নিজেকে উপস্থাপন করার ক্ষেত্রে, আপনাকে মার্জিতভাবে উপস্থাপন করবার জন্যে যে বাচন ভঙ্গি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন বিভিন্ন কর্মশালাগুলি করি সেখানে আমরা দেখি যে আমাদের তরুণ প্রজন্ম আবৃত্তির ক্ষেত্রে যথেষ্টভাবে উৎসাহ বোধ করছে এবং তারা আনন্দের সাথে এগিয়ে আসছে আবৃত্তি কর্মশালাগুলি করবার জন্য এবং আবৃত্তি করবার জন্য। আবৃত্তি শিল্পী হিসেবে কেউ যদি নিজেকে গড়ে তুলতে চায় তাহলে কোন কোন গুণাবলী থাকা উচিত বলে আপনার মনে হয়? শিল্পী হওয়া এত সহজ একটা বিষয় নয়। দীর্ঘদিনের সাধনার বিষয় থাকে, দীর্ঘদিনের চর্চার বিষয় থাকে, এটার পেছনে লেগে থাকার বিষয় থাকে। তো যারা আবৃত্তি করবেন বা আবৃত্তি শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইবেন, তাদের প্রথম কথা হচ্ছে ভালোবাসা থাকতে হবে। এরপরে হচ্ছে আপনি যখন আবৃত্তি করবেন, যেহেতু এটা কথা বলার বিষয়, আপনাকে অবশ্যই প্রমিত উচ্চারণ শিখতে হবে, কারণ প্রমিত উচ্চারণ আবৃত্তির অন্যতম এবং প্রধান শর্ত। এরপরে হচ্ছে আপনার কণ্ঠস্বর তৈরি করার বিষয় থাকে, আপনার দম তৈরি করবার বিষয় থাকে। আপনি কিভাবে অনেকক্ষণ দম নিয়ে আপনি অনেকগুলো শব্দ, অনেকগুলো বাক্য আপনি উচ্চারণ করতে পারবেন, সেটা বিষয় থাকে। পরের বিষয় হচ্ছে আমরা আবৃত্তি যখন করি সেটা মূল বিষয় হচ্ছে কবিতা কিংবা কোনো উপন্যাসের কোনো অংশ বিশেষ বা যে কোনো বিষয়ই হোক, যে বিষয়টাকে আমরা আবৃত্তি করব সে বিষয়টাকে বুঝে পড়বার বিষয়। সেখানে কি আছে, বক্তব্য কি, কবি বা লেখক কি বোঝাতে চেয়েছেন, সেটাকে হৃদয়ে ধারণ করে আপনার বোধের সর্বোচ্চ জায়গা থেকে, বোধের এমন একটা বিষয় বোধ, সেটার কোনো সীমারেখা নেই, এক একজনের বোধ এক এক রকম। তো আমি আমার বোধের সর্বোচ্চ জায়গা থেকে যখন কোনো বিষয় বলবো, নিঃসন্দেহে সেটা অনেক ভালো আবৃত্তি হবে, অনেক অনেক ভালো আবৃত্তি হবে। তো একটা নির্দিষ্ট সময় পার হবার পরে কেউ যদি 5, 7, 10 বছর আবৃত্তি করে নিয়মিতভাবে, এরপরে কিন্তু উচ্চারণের বিষয়ে তার আর সতর্ক থাকবার প্রয়োজন নাই, কারণ উচ্চারণগুলি অটোমেটিক্যালি তার মাথা থেকে স্বভাবগতভাবে বেরিয়ে যাবে। দীর্ঘদিন ধরে আবৃত্তি চর্চার সাথে জড়িত আছেন, সংগঠনের সাথে জড়িত আছেন। বাংলাদেশের আবৃত্তি শিল্প নিয়ে নিশ্চয়ই আপনার স্বপ্ন রয়েছে, এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন। তো সেই স্বপ্নটা কি ধরনের দেখেন? এটা একটি আন্দোলন। আমার অনেক সহযোদ্ধা আছেন কুমিল্লায়, ঢাকায়, সারা দেশে, আনাচে কানাচে, বিভিন্ন জেলা শহরে, উপজেলা শহরে পর্যন্ত এখন আবৃত্তির সংগঠন হচ্ছে। আমাদের স্বপ্ন হচ্ছে যে রক্তের বিনিময়ে আমরা আমাদের 21 পেয়েছি। আমরা আমাদের মাতৃভাষার জন্য একমাত্র আমরাই সেই জাতি যারা রক্তের বিনিময়ে ভাষার অধিকার প্রতিষ্ঠিত করতে পেরেছি। সেই ভাষাগুলো যখন বিকৃতভাবে উচ্চারিত হয়, বিভিন্ন টেলিভিশন মিডিয়াতে আমরা দেখেছি বা রেডিওতে, বিশেষ করে FM রেডিওগুলোতে, যেই বিকৃত উচ্চারণ, সত্যি এটা খুব কষ্টদায়ক এবং দুঃখজনক। যে জাতি রক্ত দিল ভাষার জন্য, সেই ভাষাটা বিকৃতভাবে উচ্চারিত হবে। তো আমরা স্বপ্ন দেখি, আমিও ব্যক্তিগতভাবে স্বপ্ন দেখি যে আমাদের দেশের সকল মানুষ প্রমিত উচ্চারণের কথা বলবে এবং শুদ্ধ উচ্চারণের কথা বলবে, না হলে না ভাষার গতিশীলতাটা হারিয়ে যায়। জি জি। আবৃত্তি চর্চা শুধুমাত্র আবৃত্তি চর্চা না, আবৃত্তি চর্চার মধ্য দিয়ে আমরা সবাই প্রমিত উচ্চারণের কথা বলবো এবং ভাষার বিকৃতিটাকে আমরা রোধ করব। এই স্বপ্নটা আমরা সবাই দেখি। আর আরেকটি বিষয়, যে আবৃত্তি একটা স্বয়ংসম্পূর্ণ শিল্প। সংস্কৃতে বলা আছে যে আবৃত্তি হচ্ছে সর্বশাস্ত্রের বোধ। একজন মানুষ যখন আবৃত্তি করবে তার সকল শাস্ত্রের বোধ তার মধ্যে থাকতে হবে। সুতরাং আমরা স্বপ্ন দেখি যে ঘরে ঘরে আবৃত্তি শিল্পী তৈরি হবে, সবাই প্রমিত উচ্চারণের কথা বলবে। আমি দেখে যেতে পারবো কিনা জানি না, আশাবাদ তো আমরা রাখতেই পারি। সেই স্বপ্ন আমরাও দেখি এবং আমরা আশা করব যে বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে আবৃত্তি শিল্পী বেরিয়ে আসবে এবং সুন্দর প্রমিত উচ্চারণের মাধ্যমে আমরা আমাদের বাংলা ভাষাকে যথাযথ সম্মান দিতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য, সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব আপনার কণ্ঠে সুন্দর একটি আবৃত্তি শুনতে শুনতে। তবে তার আগে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভাইয়া, এবার আবৃত্তি। আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই অ্যালবামগুলো সংগ্রহ করবার জন্য। আপনাদের ভালোবাসা, আপনাদের প্রেরণা আমাকে আগামীর পথে এগিয়ে নিয়ে যাবে। আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ক্ষমা করো হযরত। তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত। ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ, ক্ষমা করো হযরত। বিলাসে বিভবে দলিয়াছ পাই, ধুলি সম তুমি প্রভু। তুমি চাহ নাই আমরা হইব বাদশা নওয়াব কভু। এই ধরনের ধন সম্ভার, সকলের তাহে সম অধিকার। তুমি বলেছিলে
ধরণীতে সবে সমান পুত্রবৎ, ক্ষমা করো হজরত, ক্ষমা করো হজরত। তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে আপনি তাদের করিয়াছ সেবা, ঠাঁই দিয়ে নিজ ঘরে। ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হে বীর। আমরা আজিকে সহ্য করিতে পারি না কো পরমত, ক্ষমা করো হজরত, ক্ষমা করো হজরত। তুমি চাহো নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছ অমর বাণী। মোরা ভুলে গিয়ে তব উদারতা, সার করিয়াছি ধর্মান্ধতা। বেহেশত হতে ঝরে নাকো আর, তাই তব রহমত। ক্ষমা করো হজরত, ক্ষমা করো হজরত।